বিএড এমপি ক্ল্যারিফিকেশন মামলার জাজমেন্ট চলে এসছে। গত 8/4/2024 তারিখে যে মামলার শুনানি হয়েছিল এবং জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেই জাজমেন্টের কপিটি আমাদের কাছে চলে এসছে। এই জাজমেন্টটি নিয়ে ডিটেলসে আপনাদের সাথে বাংলায় আলোচনা করব। জাজমেন্টে অ্যাকচুয়ালি কী কী বিষয় লেখা রয়েছে, জাজমেন্ট কতটুকু প্রসপেক্টিভ, কোন কোন ক্ষেত্রে এই জাজমেন্টটি রেট্রোস্পেক্টিভভাবে অ্যাপ্লাই হবে, কোন কোন বিএড টিচারদের চাকরি বলা যেতে পারে এই জাজমেন্টের ফলে সুরক্ষিত, এবং কোন কোন বিএড টিচারদের চাকরি এই জাজমেন্টের ফলে মহা সংকটে পড়বে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে যে বিএডরা অন্তর্ভুক্ত হয়েছিল তাদের চাকরি কি থাকবে স্ট্যাটাসটা, এবং যে 2022 সালে যারা বিএড ক্যান্ডিডেট টেট পাস করেছিলেন, যাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তাদের সেই টেট সার্টিফিকেটটা কি ভ্যালিডিটি থাকবে কি থাকবে না আগামী দিনে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করবো ভিডিওটি ডিটেলসে পুরোটা দেখার, কোনো অংশে স্কিপ না করে এই অর্ডারটি ডিটেলসে আপনাদের সাথে বলার চেষ্টা করছি। দেখুন, অর্ডারটি এখান থেকে শুরু হচ্ছে। অন 11th August 2023 দিস কোর্ট ডিসমিসড এ সেট অফ অ্যাপিলস এগেনস্ট এ জাজমেন্ট অফ দ্য রাজস্থান হাইকোর্ট ডেটেড 25th November 2021। অর্থাৎ 11ই অগাস্ট 2023 সালে এই কোর্ট রাজস্থান হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে যে অ্যাপিলগুলো করা হয়েছিল সেই অ্যাপিল ডিসমিসড করেছে। The dispute involved in these proceedings pertain to eligibility of B.Ed candidates to be appointed as teaching staff in cases where they did not have DLED, which is a diploma course. অর্থাৎ এই যে ডিসপিউট বা দ্বন্দ্ব তৈরি হয়েছে এই প্রসিডিং বা এই শুনানি চলাকালীন, সেখানে কি ডিসপিউট তৈরি হয়েছে না, কিছু বিএড ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, যাদের ডিএলএড নেই, তাদের যোগ্যতাকে ঘিরে দ্বন্দ্ব তৈরি হয়েছে। The Rajasthan High Court had held that at the primary level the eligibility criteria would be DLED. রাজস্থান হাইকোর্ট বলেছিল যে প্রাথমিকের যোগ্যতা হলো শুধুমাত্র ডিএলইডি কোয়ালিফিকেশন, হুইচ ইজ এ ডিপ্লোমা কোর্স অ্যান্ড নট বিএড। অর্থাৎ ডিএলইডি কোয়ালিফিকেশনটাই হচ্ছে যোগ্যতা, বিএড কোয়ালিফিকেশন প্রাথমিকের জন্য যোগ্যতা নয়, এটি বলেছিল রাজস্থান হাইকোর্ট। দ্য হাইকোর্ট হ্যাড কোয়াস্ট এ নোটিফিকেশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডেটেড 28/6/2018 by which B.Ed was included as a qualification for teacher at primary level, that is for class 1 to class 5. And in a judgment delivered by this court on 11th/8/2023, appeals filed against the said judgment were dismissed. অর্থাৎ রাজস্থান হাইকোর্ট যে এনসিটির নোটিফিকেশনটি বাতিল করেছিল 28/6/2018 সালের, সেই নোটিফিকেশনে বিএডদেরকে প্রাথমিকে ইনক্লুড করা হয়েছিল। 11/8/2023 সালে এই যে রাজস্থান হাইকোর্টের জাজমেন্ট, তার বিরুদ্ধে যে অ্যাপিলগুলো মহামান্য সুপ্রিম কোর্টে করা হয়েছিল, মহামান্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিলেন সেই জাজমেন্টে সেই অ্যাপিলগুলোকে ডিসমিস করা হয়েছিল। নাও অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ বিন টেকেন আউট বাই দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। এখন মধ্যপ্রদেশ স্টেট থেকে একটি অ্যাপ্লিকেশন করা হয়েছে, লেভেলিং ইট অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ফর ক্ল্যারিফিকেশন, অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্ট সিক্স ফর আস টু হোল্ড দ্যাট দ্য সেড জাজমেন্ট আউট টু হ্যাভ প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন অনলি। এই যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট থেকে, তারা ক্ল্যারিফিকেশন চেয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের 11/8/2023 সালের জাজমেন্টকে, এবং তারা দাবি করছে বা তারা সুপ্রিম কোর্টের কাছে এটা চাইছে যে সেই জাজমেন্টটা প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন হোক, অর্থাৎ জাজমেন্টটা লাগু হোক 11/8/2023 সালের পর থেকে। দো ফ্রেমড অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ফর ক্ল্যারিফিকেশন, ইট ইজ ইন দ্য নেচার অফ এ রিভিউ পিটিশন অনলি। অর্থাৎ যেভাবে ক্ল্যারিফিকেশন অ্যাপ্লিকেশনটা কি তৈরি করা হয়েছে সেটা রিভিউ পিটিশনের জন্য কিন্তু করা যেতে পারে বলে মনে করছে মহামান্য সুপ্রিম কোর্ট। দো দ্য অ্যাপ্লিক্যান্ট হেয়ার ইজ দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ, এখানে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের স্টেট। দ্য সেড ডিসপিউট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ এ লার্জ নাম্বার অফ লিটিগেশন ইন ভেরিয়াস স্টেটস, অ্যান্ড উই আর অ্যাপ্রাইজ দ্যাট ইন সাম হাইকোর্টস দ্য ম্যাটার্স আর পেন্ডিং। অর্থাৎ এই যে ইস্যুটা, যে বিভিন্ন বিএড টিচাররা তারা অ্যাপয়েন্টেড হয়ে রয়েছেন, তারা চাইছেন যে এই যে জাজমেন্ট মহামান্য সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে সেই জাজমেন্টটা প্রসপেক্টিভ হোক। এই ইস্যুটা কিন্তু শুধুমাত্র রাজস্থান এবং মধ্যপ্রদেশের ম্যাটার নয়, এই ইস্যুটা কিন্তু গোটা দেশের ম্যাটার, এটা মনে করছে মহামান্য সুপ্রিম কোর্ট, এবং বিভিন্ন হাইকোর্টে এই ধরনের ম্যাটারগুলো কিন্তু পেন্ডিংও রয়েছে। বিফোর আস টু সেটস অফ পার্টিস আর দেয়ার, এখানে দুটো পার্টি রয়েছে। অন সেট ওয়ান্স রিটেনশন অফ দ্য সেট জাজমেন্ট ইন ইটস প্রেজেন্ট ফর্ম, যার মধ্যে একটি সেট অফ পার্টিস যারা চাইছে যে মহামান্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টটা যেন অবিচল থাকে, অর্থাৎ সেম থাকে। দ্য অপোজিং সাইড অ্যালিগস দ্যাট ইট উড রেজাল্ট ইন লস অফ এমপ্লয়মেন্ট টু দোজ হু ওয়ার অলরেডি অ্যাপয়েন্টেড অ্যাজ টিচার্স ইন ডিফারেন্ট স্টেটস অন দ্য স্ট্রেংথ অফ দেয়ার বিএড ডিগ্রি। কিন্তু অপর পার্টি যারা রয়েছে, যারা বিএডদের পক্ষে রয়েছে, তারা চাইছে এই জাজমেন্টটা প্রসপেক্টিভ হোক, কেননা এই জাজমেন্টটা যদি অ্যাজ ইট ইজ রেট্রোস্পেক্টিভ হয়েই থাকে তাহলে অনেক বিএড ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের এমপ্লয়মেন্ট চলে যাবে, তাদের চাকরি হারিয়ে যাবে। It is submitted that
they had entered their employment following a legitimate course as per the notification issued by the respective appointing authorities, which did not stipulate DLED to be the only required qualification. যারা বিএড করেছেন তারা এটা সাবমিট করেছে মহামান্য সুপ্রিম কোর্টে যে তারা এনসিটির নোটিফিকেশন অনুযায়ী তারা কিন্তু কোয়ালিফাইড ছিল সেই সময় যখন তাদের সিলেকশন হয়েছিল, এবং তখন ডিএলইএড একমাত্র কোয়ালিফিকেশন ছিল না। Now, having considered these factors and particularly the contention of the BEd applicants that they had entered their employment as per the qualification criteria specified by the appointing authority, equity should go in favor of retention of their employment. মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন এখানে যে এই যে পুরো ফ্যাক্ট বা এই যে পুরো ম্যাটার সেগুলোকে আমরা কনসিডার করে এটাই বলছি, যারা বিএড ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছে, যে এমপ্লয়মেন্ট অথরিটি তাদেরকে চাকরি দিয়েছে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে এক্ষেত্রে এমপ্লয়মেন্ট অথরিটি নিশ্চয়ই তাদের যোগ্যতাকে উল্লেখ করেই চাকরিটা দিয়েছে, অর্থাৎ সেখানে নিশ্চয়ই এটাই বলা ছিল যে বিএড ক্যান্ডিডেটরাও যোগ্য। তার ফলে বিএড ক্যান্ডিডেটরা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের জন্য কিন্তু সমান অধিকার বর্তায়, এবং তারা যে চাকরি রিটেনশন করতে চাইছেন সেটার ব্যাপারে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এখানে লিখছেন ইকুইটি শুড গো, অর্থাৎ এখানে সমানতা কিন্তু যাওয়া প্রয়োজন ইন ফেভার অফ রিটেনশন অফ দেয়ার এমপ্লয়মেন্ট, অর্থাৎ তাদের চাকরি থাকার ক্ষেত্রে। 2 points have been argued taking objection to the plea of the present applicant, that is the state of Madhya Pradesh. অর্থাৎ এখানে যে অবজেকশন করা হয়েছে তাদের বিরুদ্ধে, মধ্যপ্রদেশ যে অ্যাপ্লিকেন্ট ছিল তারা যে চাইছে এই যে জাজমেন্ট এটা প্রসপেক্টিভ হোক, তার বিরুদ্ধে দুটো অবজেকশন করেছে ডিএলএডরা। কি সেটা? The first one is that this application has been framed as on for clarification and actually an independent relief is asked for in this application. We have referred to this aspect of the controversy earlier in this judgment. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে ক্ল্যারিফিকেশন মামলাটি করা হয়েছে এই ক্ল্যারিফিকেশন মামলার অ্যাপ্লিকেশনে ভুল আছে এরকমটাই দাবি করেছেন, বা প্রসিডিওরে ভুল আছে। তো এই ম্যাটারটা আগেই ক্ল্যারিফাই করেছে বলে উল্লেখ করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। ইন আওয়ার ওপিনিয়ন দিস কাইন্ড অফ অ্যাপ্লিকেশন সিকিং ক্ল্যারিফিকেশন আউট নট টু বি এন্টারটেন্ড, অ্যান্ড ইফ এ ফাইনাল অর্ডার ইজ পাসড the only recourse for seeking alteration of the order is a petition for review on legally permissible ground. মহামান্য সুপ্রিম কোর্ট বলছে যে জাজমেন্ট পাস হওয়ার পরে সত্যি করেই কোনো ক্ল্যারিফিকেশন মামলা করা যায় না, শুধুমাত্র কোনো পার্টি তারা অর্ডারের অল্টারেশন চেয়ে অর্থাৎ অর্ডারকে পরিবর্তন করতে চেয়ে রিভিউ পিটিশন করতে পারে। কনসিডারিং দ্য প্লিডিং ইন দিস অ্যাপ্লিকেশন সিকিং ক্ল্যারিফিকেশন উই ট্রিট দিস অ্যাপ্লিকেশন অ্যাজ এ পিটিশন ফর রিভিউ। অর্থাৎ এই যে পুরো প্লিডিং বা তারা যে পুরো সাবমিশন করেছে অ্যাপ্লিক্যান্টরা বিএড ক্যান্ডিডেটরা, তাদের সেই অ্যাপ্লিকেশনটাকে বা ক্ল্যারিফিকেশন মামলাটাকে মহামান্য সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন হিসেবে ট্রিট করছেন। We are addressing this issue also in exercise of our jurisdiction that inheres in a court of record. মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন যে তারা এই ইস্যুটাকে অ্যাড্রেস করছে বা এন্টারটেন করছে তাদের জুরিসডিকশন বা তাদের পাওয়ার থেকে, হ্যাভিং রিগার্ড টু আর্টিকেল 129 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশনের 129 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এই পিটিশনটাকে রিভিউ পিটিশন হিসেবে দেখছেন এবং তারা এই পিটিশনটাকে গ্র্যান্টেড করছেন। A technical plea was raised on behalf of the parties who opposed prospective application of this judgment on the ground that procedure for review as specified in the Supreme Court rules was not followed and that no opportunity to file affidavit was being given. মহামান্য সুপ্রিম কোর্টে এই যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন তারা একটি অবজেকশন তুলেছেন যে বিএড ক্যান্ডিডেটরা যেভাবে এই যে ক্ল্যারিফিকেশন মামলাটি করেছেন সেখানে প্রসিডিওরের মিস্টেক তারা করেছেন, তার ফলে তাদের সেটাকে বাতিল করা হোক। But having regard to the scope of the present application, we did not consider it necessary to invite further pleadings. অর্থাৎ এখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলছে যে এই অ্যাপ্লিকেশনের আমরা পুরো বিচার করে মনে করছি যে এখানে আর ফার্দার কোনো প্লিডিং বা ফার্দার কোনো প্রয়োজন নেই। Otherwise also conversation of an application leveled as on for clarification into a review petition at the time of having would not be fatal procedural flaw. In the given facts, we find that the question as to whether the judgment would be prospective or not was not stated by us in the judgment delivered on 11th August 2023. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলছে যে এখানে যে কোশ্চেনটা তোলা হয়েছে যে আমাদের যে জাজমেন্ট 11 আগস্ট 2023 সালে দেওয়া হয়েছিল সেই জাজমেন্টটা প্রসপেক্টিভ হবে না রেট্রোস্পেক্টিভ হবে সেটা আমরা বলিনি। Ordinarily, a judgment acts retrospectively unless it is specifically stated to be otherwise. এখানে মহামান্য সুপ্রিম কোর্ট খুব সুন্দর কথা লিখছেন, বলছে সাধারণত কোনো জাজমেন্টে যদি এটা উল্লেখ না থাকে যে সেটা প্রসপেক্টিভ হবে না রেট্রোস্পেক্টিভ হবে তাহলে সেই জাজমেন্টটা কিন্তু রেট্রোস্পেক্টিভলি অ্যাপ্লাই হয়। Moreover, this matter has been heard on several occasions and the points argued by the respective parties have been taken note of by us. অর্থাৎ এই ম্যাটারটা বারবার মহামান্য সুপ্রিম কোর্টে অনেকবার শুনানি হয়েছে, আলোচনা হয়েছে এবং বিভিন্ন পার্টি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো সুপ্রিম কোর্টে শোনা হয়েছে নোট আকারে। As it appears that a large number of candidates with BEd degree and already been appointed on the basis of eligibility criteria specified by the educational authorities, we do not think it to be equitable to effect their removal.
মহামান্য সুপ্রিম কোর্ট এখানে মনে করছেন যে এই যে বিভিন্ন বিএড ক্যান্ডিডেটরা যারা অ্যাপয়েন্টেড হয়ে রয়েছেন, যারা চাকরি করছেন, মহামান্য সুপ্রিম কোর্ট মনে করছেন যে এখানে তাদের যে রিমুভাল করে দেওয়া এই যে জাজমেন্টের ফলে 11/8/2023 সালে, এটা সঠিক নয় বলে মহামান্য সুপ্রিম কোর্ট এখানে মনে করছেন। উই অ্যাকর্ডিংলি হোল্ড দ্যাট দ্য জাজমেন্ট ডেলিভার্ড বাই দিস বেঞ্চ অন 11th August 2023 শ্যাল হ্যাভ প্রসপেক্টিভ অপারেশন। অর্থাৎ এই ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন যে আমাদের 11ই অগস্ট 2023 সালে আমরা যে জাজমেন্টটা দিয়েছিলাম সেটা কিন্তু প্রসপেক্টিভ অপারেশন হবে, অর্থাৎ 11ই অগস্ট 2023 সালের পর থেকে লাগু হবে। বাট এই লাইনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট প্রসপেক্টিভ অপারেশন অফ দিস জাজমেন্ট শ্যাল বি অনলি ফর দোজ ক্যান্ডিডেটস হু ওয়ার অ্যাপয়েন্টেড। অর্থাৎ প্রসপেক্টিভ হবে শুধুমাত্র তাদের জন্য যারা চাকরি পেয়েছেন উইদাউট এনি কোয়ালিফিকেশন অর কন্ডিশনস ইম্পোজড বাই এনি কোর্ট অফ ল টু দ্য এফেক্ট দ্যাট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট উড বি সাবজেক্ট টু ফাইনাল আউটকাম অফ দ্য কেস which might have had been instituted by them, and such candidates were in regular employment without any disqualification and were appointed in pursuance of a notice of advertisement were be it. মহামান্য সুপ্রিম কোর্ট এখানে পরিষ্কার উল্লেখ করছেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রেই এই জাজমেন্টটা প্রসপেক্টিভ হবে, কিন্তু তাদের চাকরির ক্ষেত্রে যেন কোনো রকম পূর্বে কোনো কেস না থাকে এবং কোনো হাইকোর্ট যেন এটা তাদের উপর ইম্পোজড না করে দেয় বা চাপিয়ে না দেয় যে তাদের যে জয়নিং বা তাদের যে চাকরি সেটা কিন্তু কোনো মামলার সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন বা ফাইনাল যে আউটকামের উপর নির্ভর করছে। এক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু জাজমেন্টটা প্রসপেক্টিভ হবে না। ধরা যাক কোনো একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়ে গেছে, চাকরি পাওয়া হয়ে গেছে, বা যখন চাকরি পাওয়া হচ্ছিল তখন কোনো ব্যক্তি গিয়ে কোর্টে কেস করে এনসিটির নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে, এবং এনসিটি সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে সেই রিক্রুটমেন্টটাকে কোনো হাইকোর্টের মানে সিঙ্গেল বেঞ্চ অথবা ডিভিশন বেঞ্চ সাবজেক্ট টু আউটকাম অফ দ্য এসএলপি করে রেখেছিল সুপ্রিম কোর্টে। তো এক্ষেত্রে কিন্তু এই জাজমেন্টটা তাদের জন্য প্রসপেক্টিভ হবে না, শুধুমাত্র তাদের জন্যই প্রসপেক্টিভ হবে যারা রেগুলার বেসিসে অ্যাপয়েন্টেডের বিরুদ্ধে কোনো হাইকোর্টে কোনো কেস ছিল না এবং যারা বিএড যে ডিগ্রিটা রয়েছেন সেই ডিগ্রিটা অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ ছিল, তাদের চাকরিটাই কিন্তু প্রসপেক্টিভ হয়ে বহাল থাকবে। Was stipulated to be valid qualification. Services of only such candidates shall not be disturbed. অর্থাৎ বলা হচ্ছে সার্ভিসেস অফ অনলি সাচ ক্যান্ডিডেট, শুধুমাত্র সেই ক্যান্ডিডেটদের জন্যই সার্ভিসটা কোনো ডিস্টার্ব করা হবে না বিকজ অফ দিস জাজমেন্ট, এই জাজমেন্টের দ্বারা। We make it clear that this benefit is only for the candidates who were appointed prior to the date of our judgment was delivered on 11th August 2023. তার মানে 11ই অগস্ট 2023 সালের আগে যারা অ্যাপয়েন্টেড হয়েছেন তাদের জন্যই কিন্তু এই জাজমেন্টটা বলবৎ থাকবে, তাদের জন্যই কিন্তু এই সুরক্ষাটা থাকবে। মিয়ার সিলেকশন অফ সাচ ক্যান্ডিডেটস or their participation in the process will not entitle them for a benefit under our present order. যে সমস্ত ক্যান্ডিডেট মিয়ার সিলেকশন হয়েছেন, অর্থাৎ কিছু সিলেক্টেড হয়েছেন কিছু হননি এরকম, বা যে সমস্ত ক্যান্ডিডেট সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছেন তারা কিন্তু এই দ্বারা বেনিফিট হবেন না। অর্থাৎ 2022 সালে যারা রিক্রুটমেন্টে বিএড ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছিলেন, চাকরি পাননি, জয়নিং করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই জাজমেন্টটা প্রসপেক্টিভ হবেন না। যারা জয়নিং পেয়ে গিয়েছেন, যাদের ক্ষেত্রে কোর্টে কোনো কেস নেই, তাদের জন্যই কিন্তু এই জাজমেন্টটা প্রসপেক্টিভ হবে। আদারওয়াইজ যাদের কোর্টে কেস রয়েছে, যাদের জয়নিং সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন হয়েছে, তাদের জন্য এই জাজমেন্ট কিন্তু পুরোপুরিভাবে রেট্রোস্পেক্টিভ হবে, এটা সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে। Moreover, the candidates having B.Ed qualification whose appointments we are protecting in this judgment will have to undergo a bridge course, and we direct the educational authorities to devise such course which would be applicable for each state and union territory within a period of 1 year from today. মহামান্য সুপ্রিম কোর্ট এখানে পরিষ্কার বলছেন যে যাদের চাকরি থাকবে এই প্রসপেক্টিভ অপারেশন হয়ে তাদেরকে 1 বছরের মধ্যে ব্রিজ কোর্স করে নিতে হবে, এবং এই ব্রিজ কোর্সের যে কোর্স ডিজাইন এটা কিন্তু প্রেসক্রাইবড অথরিটিকে ফ্রেম করতে হবে। দিস কোর্স শ্যাল বি অনলি ফর দোজ অ্যাপয়েন্টিজ হু হ্যাভ বিন এনগেজড উইথ বিএড। এই ব্রিজ কোর্সটা শুধুমাত্র তারাই করবেন যারা বিএড যোগ্যতা নিয়ে চাকরি করছেন প্রাথমিকে এবং যাদের চাকরি সুরক্ষিত থাকবে তারাই। shall design such course under overall supervision of the Ministry of Education, Union of India. NCT এই ব্রিজ কোর্সের ডিজাইনটা করবে। Upon formulation of such course, the same shall be publicly notified, and a time frame shall also be given within which the respective candidates shall participate therein. অর্থাৎ এনসিটি ব্রিজ কোর্স ডিজাইন করার পরে পাবলিকলি নোটিফাইড করবে এবং তার জন্য একটি টাইম ফ্রেম বেঁধে দেবে যাতে করে ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করে। Failure of any candidate to participate and complete the course within the time frame to be given by the concerned educational authorities will invalidate the appointment of such candidate. এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ব্রিজ কোর্স করবেন না টাইম ফ্রেমের মধ্যে, যেটা এনসিটি বেঁধে দেবে, অথবা ব্রিজ কোর্স করতে গিয়ে যারা কমপ্লিট করতে পারবেন না বা ফেল করবেন, তাদের চাকরি কিন্তু থাকবে না। We also make it clear that the directions contained in this order shall not be confined to the applicant state only, and shall cover all cases which may be pending in different judicial fora in any state or union territory on the same point of law. মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার উল্লেখ করছেন যে এই যে জাজমেন্টটা দেওয়া হচ্ছে আজকে, এই জাজমেন্টটা শুধুমাত্র মধ্যপ্রদেশের জন্যই নয়, এটা সমস্ত দেশে লাগু হবে।
যেখানে বিভিন্ন মামলা পেন্ডিং রয়েছে সেক্ষেত্রেও এক্ষেত্রে লাগু হবে। দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যান্ড ডিসপোজড অফ ইন দ্য অ্যাবভ টার্মস, এই অ্যাপ্লিকেশনটাকে ডিসপোজ করা হচ্ছে। পেন্ডিং অ্যাপ্লিকেশন সিপিএনডি শ্যাল অলসো স্ট্যান্ড ডিসপোজড অফ, যদি কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে তাহলেও কিন্তু ডিসপোজ করা হলো। তাহলে এই জাজমেন্টটা ডিটেলসে আপনারা জানলেন। এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এলো, মহামান্য সুপ্রিম কোর্ট যারা অ্যাপয়েন্টেড বিএড টিচার রয়েছেন, যারা 11/8/2023 সালের আগে জয়েন করেছেন, যাদের জয়েনিংয়ের ওপরে কোনো সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন নেই বা কোনো কোর্ট কেস নেই, কোনো কোর্টে কোনো মামলা নেই, যাদের জয়েনিং চ্যালেঞ্জ হয়নি হাইকোর্টে বা মহামান্য সুপ্রিম কোর্টে, তাদের ক্ষেত্রে এই জাজমেন্টটা প্রসপেক্টিভ ইন নেচার হবে। তাদের চাকরি সুরক্ষিত থাকবে। তাদেরকে বিএড কোর্স করার পরে ব্রিজ কোর্স করতে হবে, যে ব্রিজ কোর্সের ডিজাইন এনসিটি করে দেবে। সেই ব্রিজ কোর্সকে তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে পাশ করতে হবে। যদি না তারা পাশ করতে পারে বা যদি না নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজ কোর্স কমপ্লিট করতে পারে, তাহলে তাদের চাকরি আর থাকবে না। এটাই হচ্ছে এই জাজমেন্ট। এবার এই জাজমেন্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গের দুটো পার্ট রয়েছে, তিনটে পার্ট। প্রথমত 2022 সালে যারা বিএড ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিলেন তাদের কী হবে, এটা সোজা উত্তর মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার এই জাজমেন্টেই বলে দিচ্ছেন যে এই জাজমেন্টটা 11/8/2023 সালে যারা বিএড ক্যান্ডিডেট জয়েন করে গেছেন তাদের জন্য, যারা মিয়ার সিলেকশন বা পার্টিসিপেট করে রেখেছেন কোনো প্রসিডিংয়ে তাদের জন্য নয়। তার মানে 2022 রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো বিএড ক্যান্ডিডেট পার্টিসিপেট করলেও, ইন্টারভিউ দিলেও তারা কিন্তু আর নতুন করে কোনো সুযোগ পাবেন না এই জাজমেন্ট দ্বারা, এটা কিন্তু ক্লিয়ার। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গে 16,500 যে বিএড টিচার যেখানে রিক্রুটমেন্ট হয়েছিলেন প্রায় 7,000 মতো, তাদের কী হবে। দেখুন, তাদের জয়নিং ডেফিনেটলি 11/8/2023 সালের আগেই হয়েছে। তাদের জয়নিং ইভেন রাজস্থান হাইকোর্টের জাজমেন্ট দেওয়ার আগেই হয়েছে। এবার তাদের জয়নিংয়ের উপর কি কোনো কোর্ট কেস ছিল, এটাই কিন্তু প্রধান বিচার্য বিষয়। যদি কোনো কোর্ট কেস না থেকে থাকে, তাদের জয়নিং যদি ফ্রেশভাবে হয়ে থাকে, তাদের জয়নিংয়ের ওপরে যদি কোনো সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন এই ধরনের কোনো বিষয় না থেকে থাকে, অথরিটি যারা জয়েন করিয়েছিল তারা যদি কোনো নোটিফিকেশন দিয়ে তাদের জয়নিংয়ের উপর এটা না লিখে দেয় যে তোমাদের যে জয়নিংটা হচ্ছে সেটা সাবজেক্ট টু আউটকাম অফ দ্যাট রিট পিটিশন বা দিস রিট পিটিশন, এরকম যদি উল্লেখ না থাকে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাদের চাকরি সবহাল থাকবে এবং তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যে ব্রিজ কোর্স করে নিতে হবে, যেটা এনসিটি বলেছে। তো এই হচ্ছে বিষয়। এবার আসি 2022 টেট পাস বিএড ক্যান্ডিডেটদের জন্য যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। প্রথমেই বলি, বিএড যে পাস যারা ক্যান্ডিডেট তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে টেট পাস সার্টিফিকেট। এবার এই পুরো জাজমেন্টটা ডেলিভার করা হয়েছে শুধুমাত্র রিক্রুটমেন্টের জন্য, যে কোনো বিএড পাস ক্যান্ডিডেট কোনো রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না, এবং এটা কিন্তু এই রিলেটেডই বলা হয়েছে। যদিও বিএড 2022 সালে যারা টেট পাস করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু একটি এসএলপি ছিল, তাদের যে টেটে বসা সেটাও কিন্তু সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন ছিল। সেক্ষেত্রে এই জাজমেন্ট অনুযায়ী দেখলে তাদের কিন্তু বিএড যে সার্টিফিকেট সেটা সোজা কথায় বললে আর ভ্যালিডিটি থাকছে না। বাট এখানে কিন্তু বিএড যারা টেট পাস করে রয়েছেন তাদের জন্য কিন্তু স্পেসিফিক্যালি কিছু বলা হয়নি, শুধুমাত্র যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের জন্যই কিন্তু বলা হয়েছে। তার ফলে আগামী দিন হয়তো এই ম্যাটারটার জন্য হয়তো আবার কোনো ক্ল্যারিফিকেশন বা রিভিউ হতে পারে মহামান্য সুপ্রিম কোর্টে, যে যারা বিএড পাস করে বিভিন্ন টেট পরীক্ষা দিয়ে পাস করে রয়েছেন তারা যদি ইন ফিউচার ডিএলএড করে, তাহলে কি সেই পূর্বে সার্টিফিকেট নিয়ে তারা কোনো কিছু পরীক্ষায় বসতে পারবে কি পারবে না, এই ম্যাটারটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে হয়তো আরও ক্লিয়ারলি আমরা জানতে পারবো। বাট এই যে জাজমেন্টটা দেওয়া হয়েছে, এই জাজমেন্টে কিন্তু বিএড পাস টেট সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তাদের জন্য কিন্তু খুব একটা পজিটিভ কিছু বেরোবে না এই জাজমেন্ট থেকে। বরঞ্চ এই জাজমেন্ট অনুযায়ী যদি কাজ হয় বা যদি অ্যাক্ট হয়, তাহলে কিন্তু বিএড পাস যারা টেট সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তাদের কিন্তু বলা যেতে পারে একটু সংকটী অবস্থা। তো আপাতত অর্থে এইভাবে জাজমেন্টটাকে আমি অন্তত দেখছি। এবার অনেকেই জাজমেন্টটাকে হয়তো আরও অন্যভাবে দেখতে পারেন, বাট আমি আমার ব্যক্তিগত মতামত, আমি যতটুকু বুঝেছি এই জাজমেন্টটা আমি সেটুকুই শেয়ার করলাম। হয়তো আমি ভুলও হতে পারি। আপনাদের কি মতামত রয়েছে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে নিচে কমেন্টস করে জানাবেন। পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য, যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন। এবং আগামীকাল অর্থাৎ শুক্রবারে আমাদের এই চ্যানেলে কিন্তু নতুন একটি সেগমেন্ট শুরু হচ্ছে, যে সেগমেন্টটি হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ভিডিও বিভিন্ন টপিকের উপরে, জাতীয় এবং আন্তর্জাতিক। তো আগামীকাল প্রথম ভিডিও আসছে, আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।